একটা যুদ্ধ শুরু হলো আমেরিকার টাকায়, আমেরিকার সৈনিকের রক্তে, কিন্তু যে দেশ এ যুদ্ধ বাঁধিয়েছে সে দেশ একটা গুলিও ছুড়ল না। তেল আবিবে বসে নেতানিয়াহু তখন টিভিতে হাসছেন, ওয়াশিংটনে তখন সিনেটে টাকা চাইছে যুদ্ধ চালানোর জন্য। আর তেহরান থেকে রিয়াদ পর্যন্ত একটাই প্রশ্ন ঘুরছে, কে আসলে যুদ্ধ চালাচ্ছে, আমেরিকা নাকি অন্য কেউ পর্দার আড়াল থেকে? দর্শক, ইরান আমেরিকার যুদ্ধ যখন তুঙ্গে তখন একটা দৃশ্য সবার নজর এড়িয়ে গেছে। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এক সমাবেশে দাঁড়িয়ে বলেন, ইসরায়েলের এই যুদ্ধে জড়ানোর কোনো আগ্রহ নেই। ইরান আর আমেরিকার মধ্যে সীমাবদ্ধ একটা লড়াই, এটা ইসরায়েলের জন্য সবচেয়ে ভালো পরিস্থিতি। সহজ বাংলায়, আমেরিকানরা মরুক, আমেরিকানরা টাকা দিক, আমরা শুধু দেখব। যুদ্ধক্ষেত্রে একটা সংখ্যা কথা বলে। মার্কিন সেনাবাহিনীর প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মজুদ প্রায় শেষের পথে, নিজেদের ঘাঁটি রক্ষা করতে করতে। অথচ ইসরায়েল তার নিজের ইন্টারসেপ্টর মজুদ থেকে একটাও খরচ করছে না। কেন? কারণ ইসরায়েল অপেক্ষা করছে যেদিন আমেরিকার মজুদ শূন্য হয়ে যাবে, উপসাগরীয় দেশগুলো অরক্ষিত হয়ে পড়বে, সেদিন ইসরায়েলের ইন্টারসেপ্টর উঠবে এক দামি পণ্য। আমিরাত, সৌদি আরব সবাইকে তখন দাম দিয়ে কিনতে হবে সেই সুরক্ষা। যুদ্ধ যতটা অস্ত্রের ততটাই হিসাবের। গত রোববার ফক্স নিউজে বসে নেতানিয়াহু নিজেই বলে দিলেন, এই যুদ্ধ কিভাবে শেষ হবে, তার লক্ষ্য কি হবে একবার ভাবুন। একজন বিদেশি প্রধানমন্ত্রী আমেরিকার টিভি চ্যানেলে বসে আমেরিকার যুদ্ধের শর্ত ঠিক করে দিচ্ছেন। যে যুদ্ধ লড়ছে আমেরিকান পাইলট, যার খরচ বহন করছে আমেরিকান করদাতা, সে যুদ্ধ শেষ হবে কিভাবে সেটা ওয়াশিংটন নয়, ঠিক করছে নেতানিয়াহু। ট্রাম্প যাই সিদ্ধান্ত নিন তাতে কিছু যায় আসে না। নেতানিয়াহু আগেই বলে দিয়েছেন, তিনি অপেক্ষা করছেন না অনুমতির, তিনি জানিয়ে দিচ্ছেন সিদ্ধান্ত। এবার আসা যাক এমন একটা ঘটনায় যা প্রমাণ করে ক্ষমতার আসল কেন্দ্র কোথায়। ওয়াশিংটন আর রিয়াদ সই করলে একটা বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি। কালি শুকানোর আগেই দুই সরকার প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিল চুক্তি হয়ে গেছে। তারপর মাত্র একদিনের মধ্যে ট্রাম্প নিজের সিদ্ধান্ত থেকে সরে এলেন, বললেন এই চুক্তি কার্যকর হবে তখনই যখন সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেবে। কি কারণে ইউটার্ন? ইসরায়েলের সংস্কৃত ক্রীড়ামন্ত্রী মিকি জোহার নিজেই স্বীকার করলেন, ইসরায়েল ওয়াশিংটনকে তাদের রেড লাইন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। একটা দেশ যার কোনো তেল নেই, যার অর্থনীতি সৌদি আরবের ধারে কাছেও নেই, সেই দেশ একটা আমেরিকার সৌদি চুক্তি আটকে দিতে পারে শুধু একটা কথা বলে। প্রশ্নটা এখানে ইসরায়েলের ক্ষমতা নিয়ে নয়, প্রশ্নটা আমেরিকার নেতাদের নিয়ে, যারা এই ক্ষমতা মেনে নেন। আর একটা কথা লক্ষ্য করার মতো, দশকের পর দশক ধরে ইসরায়েলের নিজস্ব অঘোষিত পারমাণবিক অস্ত্র ভান্ডার নিয়ে আমেরিকার ইসরায়েলপন্থী মহল কখনো টু শব্দ করেনি। কিন্তু সৌদি আরবের একটা বেসামরিক পারমাণবিক কর্মসূচির কথা শোনা মাত্র হঠাৎ তাদের মধ্যে জেগে উঠল প্রসারণ বিরোধী নৈতিকতা। আসল সমস্যা কখনোই প্রসারণ রোধ ছিল না, সমস্যা ছিল সময়। সৌদি আরব যদি আগে ইসরায়েলকে স্বীকৃতি দেয় তারপর পারমাণবিক কর্মসূচি, তাহলে সমস্যা নেই, উল্টো হলেই সমস্যা। এই প্যাটার্নের সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসে। জেরেড কুশনার আবুধাবিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আব্রাহাম অ্যাকর্ডে সই করো, বিনিময়ে পাবে বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান, 50টি F-35, $23 বিলিয়ন চুক্তি। আমিরাত তাদের অংশ পূরণ করলো, সঙ্গে সঙ্গে স্বীকৃতি, দূতাবাস, খোলা আকাশ পথ। ওয়াশিংটন ইসরায়েলকে দিল সেই চুক্তির প্রতিটা সুবিধা, কিন্তু বিমান। বছরের পর বছর কেটে গেল প্রযুক্তিগত পর্যালোচনার নামে, শেষ পর্যন্ত বিমান আর আসেনি। একটা প্রতিশ্রুতি যার বিনিময়ে একটা দেশ তার কূটনীতি বদলে ফেললো, আর বিনিময়ে পেল শুধুই অপেক্ষা। সৌদি আরবের জন্য একই ফাঁদ অপেক্ষা করছে। বাণিজ্যিক চুক্তির প্রতিশ্রুতি, ইসরায়েলের জন্য তাৎক্ষণিক স্বীকৃতি, একটা গরু যাকে শুধু দুধ দোয়ানো হয়, পুঁজি, বিনিয়োগ, কূটনৈতিক সদিচ্ছা। আর যখন প্রতিদান দেওয়ার সময় আসে, সেই প্রতিদান চলে যায় ইসরায়েলের বেদিতে। আরব বিশ্বের বোঝার সময় এসেছে, কুশনার মতো ইসরায়েলপন্থী মধ্যস্থকারীর মাধ্যমে প্রেসিডেন্টের কাছে পৌঁছানো বা তেল আবিবের জন্য ডিজাইন করা যুদ্ধ লড়ার মার্কিন ঘাঁটি হোস্ট করা, কোনোটাই আমেরিকার নীতি বদলাবে না যতদিন না ইসরায়েল তার লাল রেখা টানার ক্ষমতা হারায়, যে রেখা আমেরিকার নেতারাও পার হতে সাহস পান না।